কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। আপনাদের সবাইকে আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে সম্প্রতি যে অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কিন্তু খবরের কাগজের সাধারণ কোনো শিরোনাম নয়। এটা আক্ষরিক অর্থেই একটা সাংবিধানিক ধাঁধা। ভাবুন তো, নির্বাচনে হেরে যাওয়ার পরও যদি কোনো সরকার ক্ষমতা ছাড়তে রাজি না হয়, তখন আমাদের গণতন্ত্র আসলে কিভাবে কাজ করে। আজ আমরা কোনো রকম রাজনৈতিক পক্ষ না নিয়ে একেবারে নিরপেক্ষ আইনি দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব। আচ্ছা, চলুন সরাসরি আজকের মূল বিষয়গুলোতে ঢুকে পড়া যাক। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল, প্রথমে এই অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কি, এরপর দেখব সংবিধানে এই বিষয়ে কি বলা আছে, তারপর রাজ্যপালের ভূমিকা ও ফ্লোর টেস্ট, সুপ্রিম কোর্টের কিছু যুগান্তকারী রায় এবং সবশেষে চূড়ান্ত বিকল্প অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, এই অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি। কোনো রকম রাজনৈতিক বিতর্কে না গিয়ে চলুন আমরা শুধু ঐতিহাসিক এই নির্বাচনের একেবারে বাস্তব কিছু তথ্যের দিকে নজর দিই। ২০২৬ সালের এই নির্বাচন কিন্তু একটা বিশাল মাইলফলক। ভাবা যায় প্রায় ৯২.৯৩% ভোটার ভোট দিয়েছেন, একদম রেকর্ড। আর এই ফলাফলের মধ্য দিয়েই ২০১১ সাল থেকে চলা তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটে এবং ১৯৩৭ সালের পর এই প্রথম বিজেপি রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের সমীকরণটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। বিজয়ী দল বিজেপি পেয়েছে ২০৭টি আসন, আর বিদায়ী দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি। এই বিশাল ব্যবধানটা একবার চিন্তা করে দেখুন। স্বাভাবিক সংসদীয় গণতন্ত্রে এত বড় একটা রায়ের পর খুব দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এই জায়গাতেই একটা বিরাট বড় ব্যতিক্রম ঘটে গেছে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা একবার শুনুন। কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। ব্যাস, এই একটা কথাই বর্তমান সংকটের মূল কারণটা আমাদের সামনে সরাসরি তুলে ধরে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে অস্বীকার করেন এবং কারচুপির অভিযোগ আনেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা কিন্তু সত্যিই নজিরবিহীন। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আসল আইনি আর সাংবিধানিক বিতর্ক। এই বিষয়টা নিয়ে ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল এবং বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে দারুণ একটা কথা বলেছেন। তিনি এই ঘটনাকে রীতিমতো একটা ট্রান্সঅ্যাটলান্টিক ভাইরাসের সাথে তুলনা করেছেন। এর মানে কি? মানে হল, গোটা বিশ্বজুড়েই এখন সাংবিধানিক পদমর্যাদায় থাকা নেতাদের মধ্যে নিয়মকানুন না মানার একটা মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা আমেরিকার ক্যাপিটাল হিলে হয়েছিল। বুঝতেই পারছেন, যখন কোনো শীর্ষ নেতা নির্বাচনী রায় মানতে চান না, তখন সেটা আক্ষরিক অর্থেই গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। রাজনৈতিক এই ড্রামা তো অনেক হলো, এবার চলুন সরাসরি আমাদের সংবিধানের পাতা উল্টে দেখি। সংবিধানে কি আদৌ এমন কোনো পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলা আছে? একজন মুখ্যমন্ত্রী কি চাইলেই পদত্যাগ না করে গদিতে বসে থাকতে পারেন? চলুন দেখা যাক। আর এই জায়গাটাই চমৎকারভাবে তুলে ধরে আমাদের সংবিধান আসলে কতটা গভীরভাবে কাজ করে। একদিকে সংবিধানের ১৬৪(১) ধারা বলছে, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টির ওপর ভিত্তি করে ক্ষমতায় থাকেন। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ১৬৪(২) ধারায়। এখানে একদম স্পষ্ট বলা আছে যে মন্ত্রিপরিষদ যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ। এর সোজা মানে হল, একজন মুখ্যমন্ত্রী তার ক্ষমতাটা পান আইনসভার সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন থেকে। এখন নির্বাচনে হেরে যাওয়ার পর তো সেই সমর্থন আর থাকে না, তাই না? ফলে আইনগতভাবেই তার মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকার থাকে না। সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করতে হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতায় আঁকড়ে থাকারও কোনো আইনি ভিত্তি থাকে না। এখানে ঘড়ির কাঁটার দিকে নজর দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। সংবিধানের ১৭২(১) ধারা অনুযায়ী একটা বিধানসভার মেয়াদ সর্বোচ্চ ৫ বছর, আর এই ক্ষেত্রে পূর্ববর্তী বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে ২০২৬। এর মানেটা বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন বা না করুন, ৭ মের পর আইনগতভাবে তার সরকারের আর কোনো অস্তিত্বই থাকবে না, কারণ যে বিধানসভার কাছে সরকার দায়বদ্ধ সে বিধানসভাই তো আর থাকছে না। অর্থাৎ ৭ তারিখ পার হলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। আমাদের গণতান্ত্রিক প্রথাগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য একটু অতীতের দিকে তাকালে বেশ সুবিধে হয়। ধরুন ২০১১ সালের কথা। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার দিনই তৎকালীন বিদায়ী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সোজা রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং নিজের সরকারি গাড়ি ছেড়ে দিয়ে সাধারণ গাড়িতে বাড়ি ফিরেছিলেন। এর জন্য কিন্তু কোনো লিখিত আইন নেই, এটা হলো স্রেফ একটা সাংবিধানিক শিষ্টাচার। আর বর্তমান পরিস্থিতিতে ঠিক এই শিষ্টাচারের অভাবটাই আমাদের এই পুরো বিশ্লেষণটাকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে। এবার আমরা ঢুকছি তৃতীয় পর্বে, রাজ্যপালের ভূমিকা এবং ফ্লোর টেস্ট।
যখন এই ধরনের গণতান্ত্রিক প্রথাগুলো কাজ করে না তখন পরিস্থিতি সামাল দেওয়ার আইনি হাতিয়ারগুলো কি? এই রকম একটা জটিল পর্যায়ে এসে রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান হিসেবে রাজ্যপালের ভূমিকাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনারা নিশ্চয়ই ফ্লোর টেস্ট বা আস্থা ভোটের নাম শুনেছেন। এটাই হলো গণতন্ত্রের চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র। খুব সহজ কথায় বললে এটা হলো একটা সরকারের টিকে থাকার রিপোর্ট কার্ড। যখনই কোনো সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে তখন রাজভবনের 4 দেওয়ালের ভেতরে নয়, বরং বিধানসভার একেবারে উন্মুক্ত ফ্লোরে বিধায়কদের ভোটের মাধ্যমে প্রমাণ করতে হয় যে আসল সংখ্যাগরিষ্ঠতা কার পক্ষে আছে। এখন এই স্লাইডে যে আইনি বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা সত্যিই খুব ইন্টারেস্টিং। প্রবনে ইন্ডিয়ার এই বিশ্লেষণ আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। রাজ্যপালের ক্ষমতা কিন্তু অসীম নয়। হ্যাঁ, রাজ্যপালের হাতে অনেক ক্ষমতা আছে ঠিকই, কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা আছে কি নেই সেটা রাজ্যপালের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। এটা অবশ্যই বিধানসভার ফ্লোর টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর এটা একটা দারুণ সাংবিধানিক লাগাম, তাই না? কিন্তু ধরুন কোনো বিধায়ী মুখ্যমন্ত্রী কিছুতেই পদত্যাগ করতে চাইলেন না এবং নতুন সরকার গঠনেও বাধা তৈরি করলেন, তখন রাজ্যপাল আইনগতভাবে ঠিক কী করতে পারেন? রাজ্যপালের হাতে কিন্তু ধাপে ধাপে এগোনোর মতো কিছু সুনির্দিষ্ট আইনি পথ আছে। প্রথমত, তিনি একটা বিশেষ অধিবেশন ডেকে অনাস্থা প্রস্তাব বা ফ্লোর টেস্টের ব্যবস্থা করতে পারেন। দ্বিতীয়ত, যিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তার নির্দেশ না মানার জন্য তিনি রাজ্যের মুখ্য সচিব সহ পুরো আমলাতন্ত্রকে সরাসরি নির্দেশ দিতে পারেন। আর তৃতীয়ত, তিনি সচিবালয় বা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সমস্ত কার্যক্রম অকার্যকর করে দিতে পারেন, যাতে রাজ্যে কোনোভাবেই কোনো আইনি শূন্যতা বা সমান্তরাল সরকার চলতে না পারে। এরপর আসা যাক আমাদের চতুর্থ পর্বে, সুপ্রিম কোর্টের কিছু যুগান্তকারী রায়। দেখুন, সংবিধানে তো শুধু নিয়মকানুন লেখা আছে, কিন্তু বিভিন্ন সময়ে সেই নিয়মগুলোর দারুণ সব ব্যাখ্যা দিয়েছে আমাদের বিচার বিভাগ। নির্বাহী বিভাগের ক্ষমতা ঠিক কতটা হবে তা নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বেশ কিছু ঐতিহাসিক রায় দিয়েছে। আর আজকের এই চরম সংকটের দিনে রাজ্যপালের জন্য সেগুলো একটা পরিষ্কার গাইডলাইন হিসেবে কাজ করে। এই ধরনের সাংবিধানিক সংকট সামাল দেওয়ার জন্য ভারতের ইতিহাসে 3টে খুব গুরুত্বপূর্ণ রায় রয়েছে। 1994 সালের এসআর বোম্বাই মামলায় সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার করে দেয় যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ কেবল বিধানসভার ফ্লোরেই হবে, অন্য কোথাও নয়। তারপর 2016 সালের নাবাম রেবিয়া মামলায় বলা হয়, মুখ্যমন্ত্রীর ওপর বিধানসভার আস্থা আছে কিনা তা নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আর 2001 সালের বি.আর. কাপুর মামলা অনুযায়ী যে নেতার পেছনে জনগণের সমর্থন বা ম্যান্ডেট নেই তিনি কোনোভাবেই নির্বাহী ক্ষমতায় বসতে পারেন না। এই রায়গুলো কিন্তু সংকটের সময় রাজ্যপালকে একটা অত্যন্ত শক্ত আইনি ভিত্তি এনে দেয়। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং একেবারে চূড়ান্ত বিকল্পে, রাষ্ট্রপতি শাসন। এত সব আইনি প্রক্রিয়া, এত নিয়মকানুন সবকিছু করার পরেও যদি গণতান্ত্রিক ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়ে তখন কি হবে? ঠিক এই জায়গাতেই আসে আমাদের সংবিধানের চূড়ান্ত মেকানিজম, যাকে অনেকেই গণতন্ত্রের নিউক্লিয়ার অপশন বা পারমাণবিক বিকল্প বলে থাকেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো সংবিধানের ৩৫৬ ধারা। যদি এমন হয় যে কোনো পরাজিত নেতা কিছুতেই ক্ষমতা ছাড়ছেন না আর তার ফলে রাজ্য পরিচালনা একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তখন রাজ্যপাল সরাসরি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠাতে পারেন যে রাজ্যে সাংবিধানিক কাঠামোর পতন ঘটেছে। আর এর ফল কি হয়? রাজ্য সরকার সাথে সাথে স্থগিত হয়ে যায় এবং সরাসরি কেন্দ্রের শাসন অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হয়। এটা কিন্তু একেবারে চরম একটা পদক্ষেপ। যখন আর কোনো রাস্তাই খোলা থাকে না, ঠিক তখন এটা ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, একটা বিষয়ে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। এই ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন মানেই যে বছরের পর বছর ধরে কেন্দ্রের শাসন চলবে তা একেবারেই নয়। এটা পুরোপুরি একটা অস্থায়ী ব্যবস্থা। নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত সেটা হয়তো মাত্র কয়েকদিনের ব্যাপার, শুধু সেই কদিনের জন্যই এই শাসন জারি করা হয়। একজন প্রোটেম স্পিকার নিয়োগ করা এবং নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণটা নির্বিঘ্নে সম্পন্ন করা এইটুকুই এর মূল উদ্দেশ্য, যাতে ওই কয়েকদিন রাজ্যে কোনো বড় ধরনের আইনি বা প্রশাসনিক সংকট তৈরি না হয়। আজকের এই পুরো এক্সপ্লেনারটা বিশ্লেষণ করার পর আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই উকি দিচ্ছে, আইন, আদালত আর সংবিধান তো আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি, গণতন্ত্রের মসৃণ চলাটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে আমাদের অলিখিত প্রথা এবং নৈতিক মূল্যবোধের উপর। যখন সেই মূল্যবোধগুলো আর কাজ করে না, তখন কি সাংবিধানিক আইনের এই চরম প্রয়োগগুলো একেবারে অনিবার্য হয়ে পড়ে? আপনারা কি মনে করেন, একটা সুস্থ গণতন্ত্র কি শুধুই কিছু কঠোর নিয়মের সমষ্টি, নাকি সেটা টিকে থাকে আমাদের নৈতিকতার উপর? ভাববেন বিষয়টা।